হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তোমাদের মজা দিতে নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, গল্পগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলুন মূল গল্পে যাওয়া যাক। বন্ধুরা, আমি জ্যোতি। বাড়িতে বাবা, মা আর আমি। কয়েকদিন থেকে মা সম্ভবত বাবার সাথে কথা বলাই বন্ধ রেখেছেন। সকালে বুয়ার সাথে কেমন যেন ব্যবহার করলেন। বুয়াকে দিয়ে বাবার হাতে একগাদা বাজারের লিস্ট ধরিয়ে দিলেন। মা বাবার উপর রেগে গেলেই এমন করেন। বাজারের লিস্ট ধরিয়ে দিয়ে বেচারাকে বুঝিয়ে দেন তার আর্থিক সক্ষমতা কত নিম্নমানের। বাবা বিনা বাক্য ব্যয়ে বাজারে চলে গেলেন। তার 1 ঘন্টা পরে মা সেজেগুজে বের হয়ে গেলেন ঘর থেকে। বাইরে গাড়ির হর্ন শুনে বুঝলাম মাকে নিতেই এসেছিল গাড়িটা। কেন যেন মনে মনে আমি খুশি হলাম। আজ ছুটির দিন। আজকে থেকেই আমার ল্যাঙ্গুয়েজ ক্লাস শুরু। অবশ্য আজ নাচের ক্লাস নেই। নাচ শিখতে আমার খুব ভালো লাগছে। লোকটার আচার আচরণ মেয়েদের মত। যখনই আব্বুর কথা ওঠে তখনই লোকটা একগাদা প্রশংসা করে আব্বুর। মনেই হয় না তার এত বয়স হয়েছে। খুব ভালো লাগে তোমার আব্বুকে আমার। তোমার আব্বুকে ভালো লেগেছে বলেই তোমাকে নাচ শেখাচ্ছি, বুঝছো? যা রোমান্টিক তোমার আব্বু। লোকটা এসব কথা এমনভাবে বলে যেন আব্বুর সাথে তার প্রেম চলছে। যাওয়ার পর জিজ্ঞেস করবে তোমার আব্বু দিয়ে গেলেন তোমাকে? না, আমি একাই এসেছি শুনে খুব হতাশ হয়ে যায় লোকটা। তারপরই প্রশ্ন করে তোমাকে নিতে আসবেন না তিনি? এত বড় মেয়েকে কেউ একা একা রেখে যায়? তোমার আব্বু কি তোমাকে বুঝি একটুও ভালোবাসে না? আমার না তোমার আব্বুকে খুব ভালো লাগে। এসব শুনে আমার প্রথম খুব অস্বস্তি হতো। এখন সেসব কেটে গেছে। কারণ সে খুব প্রফেশনালি নাচ শেখাতে পারে। হিসাবমতে আজকে ল্যাঙ্গুয়েজ টিচারের কাছে যেতে হবে সন্ধ্যা 7টায়। 6টা পর্যন্ত বলতে গেলে কোনো কাজ নেই। বাবা বলেছিলেন পার্কে নিয়ে যাবেন। তাই অপেক্ষা করছিলাম নতুন কোনো ড্রামার অপেক্ষায়। মায়ের এভাবে বাইরে যাওয়া নতুন নয়। তিনি মাঝে মধ্যেই এমন করেন। আবার বাবার কাছে ফিরে আসেন। আমি জানি মা কখনো বাবাকে ছেড়ে যাবেন না। কোথায় যাবেন? এত কথা তার কোনো পুরুষ কোনো মহিলাকে মেনে নেবেন না স্থায়ীভাবে। বাবাই তার একমাত্র অবলম্বন। তিনি বাবার কাছেই ফিরবেন। তবে বাবা কেন বারবার মায়ের ওসব মেনে নেন সেটা খুব রহস্যের। কখনো সুযোগ পেলে বাবার কাছ থেকে জেনে নিতে হবে বিষয়টা। ঠিক 1-2টায় বাবা বাজার নিয়ে ফিরলেন। বুয়া রান্না করে চলে গেল। বাবা একবারও আমার কাছাকাছি এলেন না। কোনো বাক্য বিনিময় হলো না বাবার সাথে। খেতে বসেও না। বাবার নীরবতা কেমন অচেনা লাগছিল। আগে বাবা কেমন করে তাকাতেন আমার দিকে। এখন বাবা তেমন করছেন না। বাবা আর আমি খেয়ে নিলাম। খাওয়া শেষ হতেই বাবা বললেন, জ্যোতি চল তোকে সাথে নিয়ে ঘুরবো, মনে আছে তো মা? আমি খুব করে চাইছিলাম 6টা পর্যন্ত বাবা আমাকে নিয়ে কিছুক্ষণ গল্প করুক। ইশারায় বললামও সেই কথা। বাবা বাসায় তো মা নেই। বাইরে যাওয়ার কি দরকার? 7টায় তো ল্যাঙ্গুয়েজ ক্লাসে যেতে হবে। বাবা হেসে দিলেন। বললেন যে কাজ যেখানে করার কথা সেখানেই করতে হয়। চল মা, দেরি করিস না। রেডি হয়ে যা। আমি মন খারাপ করো রেডি হতে লাগলাম। কি করে যেন বাবা সবসময় ঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কারণ আমি আর বাবা ঘর থেকে বের হয়ে বাইরের দরজায় তালা দিব তখনই মা একটা গাড়ি থেকে নামলেন। গাড়ি থেকে নেমে বললেন তালা দিতে হবে না। বাবার দিকে কেমন ভঙ্গিতে তাকায় যোগ করলেন, মেয়েকে এভাবে মাথায় তুলে ওর জীবনের ক্ষতি করা ঠিক হচ্ছে না। বাবা অবশ্য কোনো উত্তর করলেন না। আমরা কোথায় যাচ্ছি মা জানতেও চাইলেন না সেসব কথা। মায়ের পোশাক আশাক দেখে স্পষ্ট যে মা ঘর থেকে যেই সাজ নিয়ে বেরিয়েছিলেন সেই সাজ নষ্ট হয়ে গেছে। আমাকে নিয়ে বের হয়ে বাবা রিকশা নিলেন। রিকশায় উঠেই বললেন, এই লোকটা কেমন একটা, বুঝলি জ্যোতি? কার কথা বলছো বাবা জিজ্ঞেস করতেই বাবা উত্তর দিলেন যে গাড়িটা থেকে তোর মা নামলেন সেটা কার গাড়ি তুই জানিস না? আমি মাথা নাড়ালাম না বোধ। বাবা বললেন, এটা ঋষভের গাড়ি। ঋষভ হল তোর মায়ের কোম্পানির একজন ডাইরেক্টর, রাফির পার্টনার। রাফি যা খাবে তাকেও তাই খেতে হবে। যাকে চাইবে সে অবশ্যই কারো স্ত্রী হতে হবে। বাবা কথাগুলো নিচু গলায় বলছিল যেন রিকশাওয়ালা বুঝতে না পারে। বাবার গুনগুন শুনেই সে বলল, স্যার কি কন বুঝি না। বাবা বললেন, তোমারে বলি নাই?
বাবা আমার সাথে কথা বলছে, তবু সে রিক্সা থামায়ে বাবার দিকে ঘুরল, দেখলে আর চোখে আমাকে বলল, স্যার কিছু বলছেন? রিক্সা চালাইলে কিছু শুনি না, হুড উঠায় দিব। বাবা হাসলেন। একটা জায়গায় এসে রিক্সাওয়ালা বলছে, এর পরে আর যাইতে দিব না, আপনাগো হাঁটতে হইব। বাবা রিক্সা ছেড়ে দিলেন। আমি বাবা হাঁটতে হাঁটতে পার্কের গেট পেলাম। দুপুরের কড়া রোদে মানুষজন নেই রাস্তায়, পার্কে জোড়ায় জোড়ায় বসে আছে। এখানে যুগলরাই আসে প্রেম করতে। আমাদের দেখে সবাই কেমন অদ্ভুতভাবে দেখছে। আমার কেমন যেন নিজেকে সেখানে বেখাপ্পা লাগছে, কারণ ওখানের কোনো মেয়েই আমার মতো কম বয়সী নেই। বাবার মতন বয়সী লোক এত কম বয়সী কোনো মেয়েকে নিয়ে আসবে না এখানে। তবে বাবার কোনো বিকার নেই। বাবা কোনো কথাও বলেননি। রিক্সা থেকে নেমে একটা বড় গাছে দেখে বাবা বললেন, চল এটার ওপাশে যাই, একটু গেলেই বসতে পারবো। আমরা তো অনেক কথা বলব, একটু দূরে থাকাই ভালো। আমি পার্কের সিমেন্টের রাস্তা থেকে মাটিতে নেমে বাবার পিছু পিছু হাঁটতে লাগলাম। বেশ কিছু দূর হাঁটার পর একটা বেঞ্চি দেখলাম। বাবা আমাকে নিয়ে সেখানে বসে গেলেন। বাবা বললেন, জানিস মা, তোর মাকে এখানে বিয়ের আগে অনেক এনেছি। বাবা আমি পাশাপাশি বসলেও দুজনের মধ্যে অনেক দূরত্ব। বাবা পা তুলে দিলেন একটা বেঞ্চিতে, তারপর পাটা বেঞ্চির উপারে রেখে বসলেন, মানে বেঞ্চির দুই ধারে বাবার দুই পা। বাবা বললেন, যদি আমার মতো করে বস, মুখোমুখি কথা বলা যাব। আমি বাবা মুখোমুখি হলাম। বেঞ্চিটার দুই পাশে ঝোপ, এক পাশে মোটা গাছ, এক পাশের ঝোপের পিছনেই দেয়াল, তারপর বড় রাস্তা ঘেঁষে ফুটপাত। তিন দিক পরিবেষ্টিত ঝোপ আর গাছে, কেবল একটা দিক উন্মুক্ত। বাবা বললেন, এই বেঞ্চিটার একটা মাহাত্ম্য আছে। ওপাশে ফুটপাথে লোকজনকে কথা বলতে শুনবি, কিন্তু ওরা কেউ তোকে দেখবে না। গলার স্বর নিচু রাখলে ওপাশ থেকে কেউ আমাদের শুনবেও না। এই পাশের ঝোপ আর এই পাশের গাছের কারণে তিন দিক থেকে আমাদের কেউ দেখবে না। তুই নিশ্চয়ই দেখেছিস যে গাছটা পেরুনোর আগে তুই বেঞ্চিটাকে দেখতে পারিসনি, কেবল একটা পাশ খোলা। কিন্তু দেখ, এই খোলা দিকটায় কেউ আসে না, কারণ 10-12 হাত পরেই যে ঝোপটা দেখছিস, ওই ঝোপটায় বসতে হলে টাকা দিতে হয়, কারণ ওখানে যা খুশি পাওয়া যায়। ওই ঝোপের ডান পাশে বা পাশে ঝোপ, ঝোপের পরে একটু গ্যাপ রেখে আরেকটা ঝোপ, সেখানে একেবারে ফোমটোম পাতা আছে। শুয়ে বসে যেভাবে ইচ্ছা সেখানে ইচ্ছা পূরণ করা যায়, তবে এর জন্য টাকা গুনতে হবে তোকে। সেটাকে নির্জন রাখতে 2 জন গার্ড পাহারা দেয়, ফলে আসলে যে দিকটা খোলা সে দিকটাতেও কেউ আসে না। মজার কথা কি জানিস, এটা তোর মায়ের আবিষ্কার। সারাদিন ও শুধু জায়গা খুঁজত। আমরা ওই ঝোপে পয়সা দিয়ে সময় পার করতাম বিয়ের আগে। একদিন এসে দেখি সেটা দখল হয়ে আছে। তখন তোর মায় বলল, শোনো, এই বেঞ্চিটা খুব সেফ হবে। যুক্তি খাটিয়ে দেখলাম ওর কথা ঠিক, কিন্তু এটাতে কেউ বসে না, কারণ খুব কাছেই ফুটপাত বলে সারাদিন কথা শোনা যায়। যারা বসে তারা ভাবে তাদের কথাও বাইরে শোনা যাবে, কিন্তু সত্যি এখানে একটু জোরে কথা বললেও বাইরে যায় না সেটা। তোর মা আর আমি সরেজমিনে পরীক্ষা করে দেখেছি সেটা। বাপির কথা শুনতে শুনতে আমি আর থাকতে পারছিলাম না। বাবার কথা আমি এতটাই ভালো লাগছে যে অবাক হয়ে বাবার কথা শুনছি। আমার ছোট্ট কন্যাটাই আছে আমার জন্য, তাই না রে জ্যোতি? আমি মাথা নাড়ালাম। বাবা বললেন, নার্ভাস হোস না, একেবারে স্বাভাবিক থাক। তুই কিন্তু বদলে যাচ্ছিস, বেশ কথা বলতে পারছিস আমার সাথে, মানুষজনের সাথেও বলছিস। এসব উন্নতির লক্ষণ। তবে কেমন শক্ত শক্ত হয়ে আছিস। ছবি তোলার সময় পোজ দিতে গিয়েও তুই কেমন শক্ত শক্ত ছিলি। কোনো নার্ভাসনেস থাকবে না, একেবারে রিল্যাক্স। বাবা আছে না সাথে তোর? এরপর বাবা অদ্ভুত আচরণ করতে লাগলেন। একটা বাঁশির শব্দ শুনে আমি চমকে গেলাম। বাবা বললেন, একটুও কথা বলবি না জ্যোতি, যেভাবে আছিস সেভাবেই থাক। দেখলাম খোলা স্থানের পরে যে ঝোপটা আছে সেটার সামনে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে। বাপি গলার আওয়াজ একটু বড় করে বললেন, এবারে যেটা বিষয় সে হলো তোকে পড়তে হবে, বুঝলি? যত পড়বি তত নিজেকে জানতে পারবি। এই তুমি কানের কাছে বাঁশি বাজাচ্ছ কেন এত জোরে? বাবা লোকটার দিকে তাকিয়ে জোরে জোরে বললেন কথাগুলো। বাঁশির শব্দে ভয় পেয়ে গেছিলাম। লোকটা 12-13 হাত দূরে দাঁড়িয়ে আছে। লোকটা বাপির কথা শুনেছে। তারপর ঝোপ ঘেঁষে হাঁটতে হাঁটতে বাবাকে অগ্রাহ্য করার জানান দিয়ে আরেকটা বাঁশি বাজালো লোকটা, আর অদৃশ্য হয়ে গেল। বাপি হেসে দিলেন।
আমার মনে হলো একাধারে একজন শিক্ষক প্রেমিক হিসাবে বাবার কোনো বিকল্পই নেই। স্যান্ডেল দুটো এত দূরে কি করে গেল বুঝলাম না। একটা পেলাম মোটা গাছটার শেষ প্রান্তে। একেবারে স্বাভাবিক হয়ে বসলাম বাপি আর আমি। দুজনের মধ্যে দূরত্ব 2 ফুটের মতন হবে। দুজনেই মুখ করে আছি খোলা অংশের দিকে, যেখান থেকে দারোয়ানটা কথা বলেছিল সেদিকে। বাপি সিগারেটের প্যাকেট বের করলেন। বাবার ফোন বেজে উঠল আমাদের মধ্যকার নীরবতা ভেঙ্গে। ফোন রিসিভ করলেন বাবা। জবি ভাই বলেন। লাউড স্পিকার অন করে দিলেন বাবা। কেন যেন একটা আবদার নিয়া ফোন দিছি। আসলে কি বলব, শ্যামল ধরছে সে তোমার জ্যোতিরে ছাড়া কাউরে বিয়া করবে না। বাবা বললেন, তো আমি কি করতে পারি ভাই? আমার জ্যোতি তো শ্যামলকে বিয়ে করবে না। মামা চেঁচিয়ে বললেন, বাড়তি কথা কও তুমি। জ্যোতি মোটেও সেই কথা বলেনি। সে বলছে 3 বছর অপেক্ষা করতে। বাবা বললেন, তো করেন, অপেক্ষা নিষেধ করল কে? মামা বললেন, ভাই 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 শোনো আমার কথা। শ্যামলের বয়স 3 বছর পর কত হবে সেইটা জানো তুমি? 3 বছর পর তার বয়স 40-এর কাছাকাছি চলে যাবে। তখন বিয়ে করার কোনো মানে আছে? বাবা চোয়াল শক্ত করে ফেললেন। ফোনে বললেন, ভাই আমি হিসাব কিতাব কম বুঝি। আপনি যদি আমার মেয়েরে আমার বউয়ের মতন চান আমার কোনো সমস্যা নাই। যদিও শ্যামলারে আমার পছন্দ না, তবু আমার মেয়ে রাজি হলে আমি কোনো বাধা দেব না। তবে আপনি আমাকে বলবেন না ওকে রাজি করাতে। আপনাকেই রাজি করাতে হবে। ও যদি কালকেও বিয়ে করতে রাজি হয় আমি অমত করব না। সব তার ইচ্ছামত হবে। মামা দীর্ঘনিঃশ্বাস ফেললেন। বললেন, তুমি তো বাতিক মানুষ। সারা জীবন আমার বইন্ডারে সন্দেহই করলা। নিজের মাইয়া নিয়াও যা খুশি বলে ফেললা। এইসব ঠিক না, সত্যি ঠিক না। বইন্ডা তোমারে খুব ভালোবাসে। তুমি সহযোগিতা করবা না সেইটা স্পষ্ট কইরা বলো। যাওগা, মনে রাইখো কথাটা। বাবা ফোন কেটে দিলেন। রোদের তেজ কমতে শুরু করেছে। তারপর বললেন, যদি বাপির আচরণে কষ্ট পাসনি তো তখন? আমি হাসি দিলাম। তারপরই বাবা প্রসঙ্গ পাল্টালেন। এখানে থাকবি আরও কিছু সময়, না উঠবি? বললাম, বাপি তুমি তো সব এলোমেলো করে দিয়েছ। এভাবে এখান থেকে ওটা ঠিক হবে? বাপি হাসলেন। বললেন, সব কিছু ইগনোর করতে শিখতে হবে মা। চল উঠি এখান থেকে। বাপির কথায় উঠে দাঁড়ালাম। হাত দিয়ে চুল ঠিক করলাম। আমি বাপির পাশাপাশি হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে বাপি অনেক ভারী ভারী কথা বললেন, দার্শনিকদের মতন। মনে হবে তিনি ভাজা মাছি উল্টে খেতে জানেন না। বাবা বললেন, হাঁটতে হাঁটতে কথা বল। তোর ল্যাঙ্গুয়েজ ক্লাস আছে, সেখানে যাওয়ার সময় হয়ে গেছে। চারদিকটা সত্যি কেমন আবসা হতে শুরু করেছিল। দ্রুত সন্ধ্যা নামছে। পার্ক থেকে বেরিয়ে কখন রিকশায় উঠেছি বাপির সাথে টের পাইনি। দেখলাম ল্যাঙ্গুয়েজ টিচারের বাসার কাছাকাছি চলে এসেছি। ঝুম সন্ধ্যা তখন। গলিটাও খুব নির্জন আর ভুতুরে লাগছিল। বাপি টিচারের বাসার আগেই রিকশা ছেড়ে দিয়েছেন। এখন যা টিচারের কাছে, মন শুধু সেখানেই থাকবে। বিকেলে কি হয়েছে, কাল কি হবে সেসব ভাবনা আসবে না টিচারের কাছে গিয়ে। টিচার একটা ম্যাগাজিন দিয়েছিল, তুই পড়িসনি। এসব ভুল আর করা যাবে না। বাপির এই বাক্যটার সাথে সাথেই আমার পুরনো ফোনটা বেজে উঠল। শ্যামল ভাইয়া বিদেশ থেকে ফোন দিয়েছেন। বাপির দিকে দেখিয়ে বললাম, ধর বাপি। বাপি বললেন, তোর ব্যাপার মা। আমি ধরলাম ফোনটা। কি ব্যাপার, কেমন আছো তুমি? এভাবে ঘুরাচ্ছ কেন আমাকে? শ্যামল ভাইয়া এমনভাবে কথাগুলো বল যেন আমার সাথে তার অনেক দিনের ভাব। বাবার দিকে তাকায়ে বললাম, ঘুরালাম কোথায় ভাইয়া? কি বলছেন এসব? শ্যামল ভাইয়া বলল, তুমি বিয়ের জন্য হ্যাঁ বলে দাও না। শ্যামলি, তোমাকে আমি অনেক সুখে রাখব। তোমার জন্য খুব সুন্দর একটা ফোন কিনেছি। অনেক অনেক শপিং করেছি। সবচেয়ে দামি শপিং মল থেকে অনেক কিছু কিনেছি আমি। সব তোমার কেনা। তুমি হ্যাঁ বলে দাও। আমি আকাশ থেকে পড়লাম। কি বলছেন ভাইয়া এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। শ্যামল ভাইয়া হাসলেন। আমি চোয়াল শক্ত করে দিলাম। বললাম, ভাইয়া আমি বিয়ে করব আজ থেকে 3 বছর পর। আপনি যদি ততদিন অবিবাহিত থাকেন তবে আপনাকেই বিয়ে করব, আমি কথা দিচ্ছি। তবে আপনাকেও কথা দিতে হবে এর মধ্যে আপনি আমাকে ফোন দেবেন না। দেশে এলে দেখা হলে কথা হবে। বাবা কেমন কৌতুক ভঙ্গিতে তাকালেন আমার দিকে। ভাইয়া বললেন, কি বলো তুমি? তোমাকে এবার দেখেই মনে মনে বউ বানিয়ে ফেলেছি।
3 বছর না, তুমি 1 বছরে নামিয়ে আনো। তুমি ফেসবুকে এড করো আমাকে। মেসেঞ্জারে অনেক কথা বলতে পারবো। আমি শান্ত কণ্ঠে বললাম, জবি ভাইয়া, এড করব। কেটে দিলাম ফোনটা। বাপি বললেন, ওর নম্বরটা কিছুক্ষণের জন্য ব্লক করে দে, পরে আবার ওপেন করে দিস। আমি তাই করলাম সাথে সাথে। বাবা বললেন, এখন। বাবা ঘুরে হাঁটা ধরলেন। একটা রিক্সা নিয়ে চলে যাস বাসায়, আমি আর এদিকে আসব। তিনি বাক্যটা বলে অদৃশ্য হয়ে গেলেন। টিচারের কলিং বেল বাজালাম আমি। সেদিনের মতো পড়া শেষ করে বাসায় ফিরলাম। বন্ধুরা, আজকে হাতে সময় না থাকার কারণে গল্পটা শেষ করতে পারলাম না। পরের পর্ব আগামীকাল এই চ্যানেলে আপলোড দিব। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।